আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে ইউরোপীয় ইউনিয়ন ইইউ প্রতিনিধি দলের বৈঠক চলছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল 11টায় প্রধান নির্বাচন কমিশনারের সাথে 5 সদস্যের ইইউ প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন জাতীয় সংসদ নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে তাদের প্রতিনিধি পাঠানোর আগে সেপ্টেম্বরে প্রাক নির্বাচনী প্রতিনিধি দল পাঠানোর কথা আগেই জানিয়েছিল। তবে নির্বাচনের আগে কী ধরনের সংস্কার হবে সে বিষয়ে ইইউ কোনো পরামর্শ দেবে না বলেও জানানো হয়েছিল ইইউর পক্ষ থেকে। আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাদেক, বৈঠকে আলোচনা সম্পর্কে এখন পর্যন্ত কি জানতে পেরেছেন জানাবেন। মালিহা, আপনি জানেন যে এটি এমন একটা সময় বৈঠক হচ্ছে যখন ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটের ট্রেনে কিন্তু উঠে গেছে এই নির্বাচন কমিশন সহ সার্বিক যে নির্বাচনের ব্যবস্থা সেটি। আপনাকে জানিয়ে রাখতে চাই যে এর আগে যে ভোটের জন্য যে আনুষঙ্গিক যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভোটার তালিকা কিংবা সীমানা পুনর্নির্ধারণ কিংবা এইখানে যে দলগুলো নিবন্ধন সেগুলো কিন্তু প্রায় চূড়ান্ত পর্যায়ে এসেছে। আগামী 24 তারিখ থেকে শুরু হবে একটি শুনানি, যে শুনানির মাধ্যমে সীমানা পুনর্নির্ধারণ হবে। এর পাশাপাশি যে ভোটার তালিকা সেটিও কিন্তু চূড়ান্ত হচ্ছে। খুব দ্রুত কিন্তু ভোটার যারা রয়েছে সে চূড়ান্ত ভোটার তালিকা তফসিলের আগে জানিয়ে দেওয়া হবে। এমন পরিস্থিতিতে ইইউর যে প্রতিনিধি দল তারা যে পর্যবেক্ষণ করবে জাতীয় সংসদ নির্বাচনটি সেটি কিন্তু গুরুত্ব বহন করে। তারা এর আগে কিন্তু নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছিল এবং বলেছিল যে তাদের কোনো ধরনের আর্থিক প্রণোদনা, আর্থিক সহযোগিতা প্রয়োজন আছে কিনা। সেক্ষেত্রে নির্বাচন কমিশন জানিয়েছিল যে সেটি প্রয়োজন নয়, কিন্তু কারিগরি যেই বিষয়গুলো রয়েছে, বিশেষ করে যে প্রশিক্ষণের যে বিষয়গুলো রয়েছে, ভোটারদেরকে সচেতন করার যে বিষয় রয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু বড় ধরনের স্টেক হোল্ডার, অংশীদার হিসেবে কাজ করবে বলে জানিয়েছে। আজকেও সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করবে। ইতিমধ্যে ভোটার সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকেও কিন্তু তারা বিভিন্ন ধরনের ট্রেনিং দিবে, বিভিন্ন জায়গায় ট্রেনিং দিবে। স্থানীয় যে পর্যবেক্ষকরা রয়েছে, স্থানীয় পর্যবেক্ষকের পাশাপাশি পোলিং এজেন্ট সহ অন্যান্য যারা রয়েছে তাদের প্রত্যেককে কিন্তু তারা ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসবে। সেটি কিন্তু সার্বিকভাবে তারা সহযোগিতা করবে বলে আমাদেরকে জানিয়েছে। তো আজকে মাইকেল মিলারের নেতৃত্বে যে প্রতিনিধি দল তারা কিন্তু সিইসির সাথে সেই অগ্রগতিগুলো নিয়েই আলোচনা করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এর আগে তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং স্বাভাবিক হবে সেটি ধারণা করা হচ্ছে। কারণ বিগত যে সরকারগুলো ছিল সেই সরকারগুলোর সময় মানুষ ভোটাধিকার দিতে পারেনি, সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়েছে এবং তিনি বলেছেন এবার কিন্তু মানুষ সেই পথে যাবে না এবং সুষ্ঠু নির্বাচন হবে বলে তারা আশা করছে। তো এখন পর্যন্ত বৈঠক চলছে, কি হবে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে। জানছিলাম নির্বাচন কমিশনে বৈঠকের খবর। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের ওপর শুনানি চলছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে তৃতীয় দিনের এই শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ। আসামিপক্ষে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মুনির। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত 1 ডিসেম্বর সব আসামিকে খালাস দিয়ে রায় দেন। 19 ডিসেম্বর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। এরপর রাষ্ট্রপক্ষ পৃথক লিভ টু আপিল করে। গত 1 জুন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেয়া হয়। এরপর আপিলের ওপর শুনানি শুরু হয়। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। সিনেট ভবনে আছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, ডাকসু নির্বাচনের শেষ দিনে এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র জমা দিয়েছে জানাবেন।
যে আজকে 5টা পর্যন্ত কিন্তু আসলে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন যারা প্রার্থী হতে যাচ্ছেন ডাকসু নির্বাচনে। আপনি জানেন যে ডাকসু কিন্তু 28টি পদ রয়েছে ভিপি জিএস সহ। এই 28টি পদে আমাদের সবশেষ যে তথ্য রয়েছে 565 জন কিন্তু এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া 18টি হলে কিন্তু 13টি পদে, প্রত্যেকটি 13টি পদে ছাত্র সংসদের নির্বাচন হবে। সেই 13টি পদের জন্য আমাদের কাছে যে তথ্য রয়েছে 1226 জন তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আগামীকাল 5টার মধ্যে কিন্তু এই মনোনয়নপত্র যারা সংগ্রহ করেছেন তাদের জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং আমরা এখন পর্যন্ত যে তথ্য জানতে পেরেছি যে ছাত্রদলের পক্ষ থেকে আজও মনোনয়নপত্র সংগ্রহ চলছে এবং আগামীকাল তারা তাদের মনোনয়নপত্র জমা দেবেন এবং তাদের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়নি। আগামীকাল তারা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আরও তথ্য যেটি আমরা জানতে পেরেছি সেটি হলো যে ছাত্র শিবির পক্ষ থেকে কিন্তু পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। তারা আজকে তারা কিন্তু মনোনয়নপত্র জমা দিবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে সারির একজন পরিচিত মুখ উমামা ফাতিমা, তিনি ডাকসুর ভিপি পদের জন্য লড়বেন এবং আজকে তিনি মনোনয়নপত্র জমা দিবেন বলে আমরা জানতে পেরেছি এবং তার পক্ষ থেকে তার নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ প্যানেলও হতে পারে বলে আমরা জানতে পেরেছি। আর আরেকটি তথ্য হলো যে এরই মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে এবং তারা এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কী ধরনের নির্বাচন হওয়া উচিত বা এখানে কী ধরনের সতর্কতা থাকা উচিত সে বিষয়ে আজকে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে, যেটি 11:30 হওয়ার কথা ছিল, 12টা এখন বেজে গেছে, তারা এখনো সংবাদ সম্মেলন শুরু করেনি। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হবে এবং এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি যে একটা উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করছে। তো মালিহা, এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচন কেন্দ্র করে খবর। জানছিলাম আসন্ন ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহের খবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেবার সময়সীমা 21 আগস্ট পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান জানান, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে কমিশনের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে দ্বিতীয় দিনের মতো আজ সকাল 9টা থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কাজ, চলবে বিকেল 4টা পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে 21 আগস্ট থেকে 24 আগস্ট পর্যন্ত। 28 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 29 আগস্ট। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন কর্মসূচির তৃতীয় দিনে আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 17 আগস্ট থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ সংযুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার কারণে গত 17 বছরেও ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করা হয়নি। এর ফলে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। ছাত্র সংশোধন নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা না করা পর্যন্ত তাদের অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান তারা। গত রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি ইউজিসির বরাত দিয়ে 10 দিন সময় চেয়ে অনশন প্রত্যাহারের অনুরোধ করলে 2 জন কর্মসূচি থেকে নিজেদের প্রত্যাহার করেন। তবে অন্যরা অনশন চালিয়ে যাচ্ছে। আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের এই আন্দোলনের সাথে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যত সামাজিক সাংস্কৃতিক এবং জেলা সমিতিগুলো তারা কিন্তু সমর্থন জানিয়েছেন। যতক্ষণ পর্যন্ত বার্তা আসবে ততক্ষণ পর্যন্ত আমি আন্দোলন চালিয়ে যাব। বেরোবি ক্যাম্পাসে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট AKM মইনুল হক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মইনুল, শিক্ষার্থীদের অনশন এখন কোন পর্যায়ে আছে জানাবেন আমাদের।
মালিহা, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশন কর্মসূচির আজকে তৃতীয় দিন চলছে। এখানে আমরা এই মুহূর্তে দেখছি 5 জন শিক্ষার্থী যারা অনশনে এখন পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে রয়েছেন, তাদের শারীরিক অবস্থাও কিন্তু ক্রমান্বয়ে খারাপ হয়ে আসছে। প্রত্যেককে স্যালাইন দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ পরপর মেডিকেল টিম তাদের স্বাস্থ্য পরীক্ষা করছে। আর এর মধ্যে তিনজনকে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ এবং একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি যে যারা রয়েছে তাদেরও শারীরিক অবস্থা খুব যে একটি ভালো রয়েছে তা নয়। তাদের কথা হলো যে বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ নির্বাচনের যে আইনটি সম্পৃক্ত করার, সংযুক্ত করার দীর্ঘদিন ধরে করা হয়নি। গত 2.5 মাস ধরে তারা টানা আন্দোলন করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউজিসি এই ব্যাপারে কোনো ধরনেরই কোনো উদ্যোগ নেয়নি এবং সেই সাথে যে একটি ল কমিটি রয়েছে 7 সদস্য বিশিষ্ট এই ছাত্র সংসদ নির্বাচনকে সম্পৃক্ত করার, সেই ল কমিটি যে একটি সভা করবে সেই সভাটিও গত 20 দিনে তারা কিন্তু করেনি। সব মিলিয়ে একটি উদাসীনতার কিন্তু অবস্থা আমরা লক্ষ্য করছি। ছাত্র সংসদের মতো একটি সহজ ইস্যুকে আদায় করতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রাণের ঝুঁকিপূর্ণ কর্মসূচি নিতে হচ্ছে। এই মুহূর্তে দেখছি অন্যান্য অনুষদের শিক্ষার্থীরা তাদের এই অনশন কর্মসূচিকে সমর্থন জানিয়ে এখানে মিছিল করছে। এই ছিল মালিয়া এখন পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। জানছিলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশনের খবর। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে তৃতীয় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত এবং চিকিৎসকদের উপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে রোববার থেকে এই লাগাতার কর্মবিরতি পালন করছে তারা। ধর্মঘটের ফলে গত 3 দিন ধরে হাসপাতালের চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সঠিক চিকিৎসা পাচ্ছে না রোগীরা। ইনডোর আউটডোর সব জায়গাতেই বিরাজ করছে একই পরিস্থিতি। সকল বৈষম্য দূর ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সাজু। শিক্ষকদের কর্মবিরতির আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। হ্যাঁ মালিহা, আজকে চতুর্থ দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা এই অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে। এর আগে তারা নির্দিষ্ট সময় পর্যন্ত কর্মসূচি পালন করেছে, তবে আজকে পূর্ণ দিবস তারা অবস্থান এবং ধর্মঘট পালন করছে এবং এই কর্মসূচির ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে, ক্লাস বন্ধ রয়েছে, দাপ্তরিক যেসব কাজ সেগুলো বন্ধ রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা এখন রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে। প্রশাসন ভবনের যে মূল গেট, সেই গেটে তারা অবস্থান নিয়েছেন। অবস্থান নিয়ে তারা তাদের দাবির পক্ষে বক্তব্য রাখছেন। তো আমরা এখানে শিক্ষক নেতাদের কাছে এবং কর্মকর্তা কর্মচারী যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে জানতে চেয়েছিলাম যে কোটার বিরুদ্ধে কোটার পক্ষে তারা অবস্থান নিয়েছেন কিনা। তাদের বক্তব্য যে তারা 8 দফা দাবিতে এই আন্দোলন কর্মসূচি চালাচ্ছে। তার মধ্যে প্রধান যে তাদের যে দাবি সেটি হলো যে পোষ্য কোটা না, তারা চাচ্ছে প্রাতিষ্ঠানিক সুবিধা, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই সুবিধা বিদ্যমান রয়েছে এবং গত 13ই আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সুবিধা বহাল রাখা হয়েছে। তারা বলছে যে তাদের যে তাদের যে ছাত্রছাত্রী যারা এই বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকের সন্তান, তারা যদি ভর্তি পরীক্ষায় পাস মার্ক পায় 40% মার্ক পায়, তবে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ভর্তি করতে হবে। তারা বলছে যে বিভিন্ন বিভাগে যে আসন রয়েছে সে আসনের বিপরীতে তারা ভর্তি চাচ্ছে না, আসনের অতিরিক্ত তারা ভর্তি চাচ্ছে এবং এই সুবিধাগুলো এর আগেই বিদ্যমান ছিল। জানছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতির খবর। সিলেটে এবার পর্যটন কেন্দ্র জাফলংয়ে পাথর লুটপাটের ঘটনায় 1.5 শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তবে সাদা পাথর চুরির মামলার মতো এই মামলার সব আসামিও অজ্ঞাত। সোমবার রাতে সিলেটের গোয়াইনঘা থানায় মামলাটি করেন উপজেলা ভূমি অফিসার আব্দুল মোনায়েম। এর আগে সাদা পাথর লুটের ঘটনায় সিলেটের কোম্পানিগঞ্জ থানায় 1,500 অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়।
সাদা পাথরের মতো গত ৭, ৮ ও ৯ আগস্ট সিলেটের জাফলংয়েও পাথর লুটপাটের ঘটনা ঘটে। লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন ও যৌথ বাহিনী। ৫ দিনে প্রায় ৫ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লুটপাটের পাথর ছড়িয়ে দেওয়া হচ্ছে পর্যটন কেন্দ্র এলাকায়। দেশের মৎস্য খাত জাতীয় পরিসরে আরও বেশি আমিষের চাহিদা পূরণে অবদান রাখবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত র্যালি শুরুর পূর্বে বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি দেশি মৎস্য সম্পদ সংরক্ষণ এবং মৎস্য চাষে আরও বেশি উৎসাহিত করতে জেলেদের প্রতি আহ্বান জানান। দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশভরি প্রতিপাদ্যকে সামনে রেখে 18 থেকে 24 আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ 2025 দেশব্যাপী উদযাপিত হচ্ছে। সারা দেশের 36টি জেলা থেকে আসা 1,500-এর বেশি জেলে র্যালিতে অংশ নেন। 1.5 বছর আগে পণ্যবাহী জাহাজের পরীক্ষামূলক চলাচল সফলভাবে শেষ হলেও অনিশ্চয়তা কাটছে না রাজশাহীর সুলতানগঞ্জ নদী বন্দর নিয়ে। জাতীয় রাজস্ব বোর্ড ও নৌবন্দর কর্তৃপক্ষের মধ্যে টানাপোড়েনের কারণে পূর্ণাঙ্গ নৌবন্দর চালু হচ্ছে না দাবি করে ব্যবসায়ীরা বলছেন, বন্দরটি চালু হলে আমদানি রপ্তানিতে খরচ অনেক কমবে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা। রাজশাহী থেকে শরীফুজ্জামান রয়েলের ক্যামেরায় শামু সাজুর রিপোর্ট। গত বছরের ফেব্রুয়ারিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ নৌবন্দর দিয়ে পরীক্ষামূলকভাবে ভারত বাংলাদেশের মধ্যে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়। নদীপথে ভারতের মুর্শিদাবাদের ময়া বন্দরের সাথে রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দরের দূরত্ব মাত্র 16 কিলোমিটার। ফলে কম খরচে ভারতীয় পণ্য আনা নেওয়ার সুযোগ হওয়ায় আশাবাদী হন আমদানি রপ্তানিকারকরা। তবে কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় জাহাজ চলাচল, ফলে অনিশ্চিত হয়ে পড়েছে বন্দরের ভবিষ্যৎ। 45 টন পাথর আর 10টা গাড়ির ওজন, এই 55 টন যখন এই রাস্তাতে যাবে, রাস্তা অতি তাদের ড্যামেজ হবে। এইটা কেন যে জানি না, আমাদের সুনজরে কেন আসে না। যতগুলো সংস্থা আছে তাদেরকে একত্রিত হয়ে যেখানে বৈদেশিক মুদ্রা এখানে সাশ্রয় হবে, সে কাজটা কেন করছে না এটা আমার এখনো জানা নাই। কয়লা, পাথর এবং ফ্লাই অ্যাশ আমরা সোনা মসজিদ চাইতে কমপক্ষে 4 থেকে 500 টাকা পার টনে কম খরচে আমরা আমদানি করতে পারবো। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ সুলতানগঞ্জ নৌবন্দর নিয়ে ইতিবাচক মত দিলেও সাড়া দিচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ড। তবে নৌ পরিবহন উপদেষ্টা বন্দরটি পরিদর্শন করে এনবিআর-এর সাথে টানাপোড়েন হবে না বলে আশ্বাস দিয়েছেন। আমাদের রাজস্ব বোর্ডও খুবই পজিটিভ, সম্মিলিতভাবে কাস্টমসকে নিয়ে কিভাবে কাজগুলা সামনের দিকে নেওয়া যায় সেদিকে আমরা চেষ্টা করব। বিশেষ করে এখনকার এনবিআর সেটআপে সেখানে তো আমি মনে করি না যে এই ধরনের কোনো টানাপোড়েন এখানে আছে, যদি থাকেও ছিল, অতীতে থাকলেও এখন সেটা হবে না। সুলতানগঞ্জ নৌবন্দরটি চালু হলে একদিকে যেমন পণ্য আমদানি রপ্তানিতে খরচ কমে যাওয়ায় বাজারে ইতিবাচক প্রভাব পড়বে, অন্যদিকে স্থানীয়ভাবে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। শামু সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। খেলার খবর ক্রিকেট। নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতি নিতে বাংলাদেশ দল সিলেট রওনা দেওয়ার আগে রাজধানীর একটি 5 তারকা হোটেলে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছুটি থেকে ফিরেই ব্যস্ততা শুরু আমিনুল ইসলাম বুলবুলের। জাতীয় দলের আওতায় থাকা সকল খেলোয়াড়কেই এই বৈঠকে ডেকেছেন বোর্ড সভাপতি। আছেন প্রধান নির্বাচক সহ টিম ম্যানেজমেন্টের সকল সদস্য। শুধু তাই নয়, বোর্ড পরিচালকরাও আছেন এই সভায়। এশিয়া কাপকে সামনে রেখে খেলোয়াড়দের সকল প্রকার মতামত নিতেই খেলোয়াড়দের নিয়ে বসেছেন বোর্ড সভাপতি। এছাড়াও সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের আচরণবিধি কেমন হওয়া উচিত নিয়েও বিশেষ নির্দেশনা দেবেন বুলবুল। সাবেক আকসু প্রধান অ্যালেক্স মার্শালের সঙ্গেও আজ তার বসার কথা রয়েছে। তবে নারী ক্রিকেটাররা থাকছেন না বিসিবি সভাপতির সঙ্গে আলোচনায়। বিশ্বকাপের প্রস্তুতিতে তারা এখন বিকেএসপিতে। বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। আগামী মাসে এই দুটি ম্যাচের জন্য 31 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।
অনুমিতভাবে দলে আছেন অধিনায়ক লিওনেল মেসি। ক্লাব ফুটবলে আলো ছড়িয়ে প্রথমবারের মতো আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পেয়েছেন স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেস। লম্বা সময় দলে ফিরেছেন অ্যাটাকিং মিডফিল্ডার ভ্যালেন্টিন কারবোরি। তাদেরকে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। গত জুনে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়া এনজো ফার্নান্দেসকে স্বাভাবিকভাবে দলে রাখা হয়নি। এবারও ডাক পাননি পাওলো ডিবালা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।